তারপর সে বিছানার কাছে গিয়ে ঘুমে আচ্ছন্ন মহিলাকে ছুরি মারল। তারপর ছুরির হাতল মুছে দিল। যেই দরজা দিয়ে ঢুকেছিল সেটি ভিতর থেকে আটকিয়ে দিল এবং তারপর মিস্টার রোডস যেখানে কাজ করছিলেন সেই ঘর দিয়ে বেরিয়ে গেল। রোল সাউন্ড। রোলিং। আপনারা শুনছেন রোল সাউন্ড গল্প, ছেলেবেলার ফেলে আসা গল্পের ঠিকানা। আপনারা যদি আমাদের পর্বগুলি স্পটিফাই, অ্যাপল মিউজিক বা অ্যামাজন প্রাইম মিউজিকে শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের পডকাস্টটিকে ফলো করে দিন আর আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিন, কারণ প্রতিটি এপিসোড কিন্তু 1 সপ্তাহ আগেই আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। ইংল্যান্ডের এক শান্ত গ্রাম সেন্ট মেরি মিড, সেখানেই থাকেন এক সাধারণ বৃদ্ধা মহিলা মিস জেন মার্পল। বাইরে থেকে তাকে দেখে কেউই বুঝতে পারবেন না এই শান্ত বিনয়ী বৃদ্ধাই আসলে এক অসাধারণ মস্তিষ্কের অধিকারী। মানুষের স্বভাব, ছোট ছোট আচরণ আর জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি এমন সূক্ষ্ম বিশ্লেষণ করেন যা বড় বড় গোয়েন্দাদেরও চমকে দেয়। আজকের পর্বে সেই মিস মার্পেলই শোনাবেন একটি গল্প, কিন্তু সেটি কি শুধুই গল্প, নাকি তার ভিতর লুকিয়ে আছে এক জটিল অপরাধের ছায়া? এই গল্পের স্রষ্টা আগাথা ক্রিস্টি, বিশ্ব সাহিত্যের এক কিংবদন্তি নাম। কুইন অফ ক্রাইম নামে পরিচিত এই লেখিকা তার গোয়েন্দা কাহিনীর জন্য সারা বিশ্বে খ্যাত। তার সৃষ্টি এরকিউল পোয়ারো এবং মিস মার্পল আজও রহস্য সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় চরিত্রগুলির মধ্যে অন্যতম। তার লেখা মিস মার্পল টেলস আ স্টোরি অবলম্বনে গল্প বলবেন মিস মার্পল ঠিক তেমনই একটি কাহিনী, যেখানে কোনো দৌড়ঝাঁপ নেই, কিন্তু আছে বুদ্ধির সূক্ষ্ম খেলা, মানুষের মনস্তত্ত্ব আর এক অপ্রত্যাশিত সত্যের উন্মোচন। হেডফোন পরে মন দিয়ে শুনুন, কারণ কখনো কখনো সত্যি লুকিয়ে থাকে গল্পের মধ্যেই। শুরু হচ্ছে গল্প বলবেন মিস মার্পল। আমার প্রিয় রেমন্ড এবং জোয়ান, মনে পড়ে না তোমাদের আগে কখনো বলেছি কি না, কিছু বছর আগে বেশ মজার একটা ঘটনা ঘটেছে। আমি গল্পটা এমনভাবে বলতে চাই না যে শুনে মনে হয় নিজের ঢাক নিজেই পেটাচ্ছি। অবশ্য আমি জানি যে তোমাদের মতো যুবাদের তুলনায় আমি মোটেই খুব একটা চালাক নই। রেমন্ড অনেক আধুনিক বই লিখেছে। সমস্ত বইগুলো যুবক যুবতীদের অপ্রীতিকর ঘটনা নিয়ে, এবং জোয়ান অনেক স্মরণীয় ছবি এঁকেছে। সেই ছবিতে বর্গাকার মানুষদের শরীরে কেমন বিচিত্র স্ফীতি তা তুলে ধরা হয়েছে। খুবই বুদ্ধিদীপ্ত কাজ। কিন্তু রেমন্ড যেমন বলে, অবশ্য খুব স্নেহের সঙ্গেই, কারণ সে আমার ভীষণ দয়ালু ভাইপো, আমি নাকি একেবারেই ভিক্টোরিয়ান যুগের মানুষ। আমি হচ্ছি আশাতীতভাবে ভিক্টোরিয়ান। আমি তো মিস্টার আলমা তাদেমা আর মিস্টার ফ্রেডেরিক লেইটনের কাজই বেশি পছন্দ করি, আর তোমাদের কাছে নিশ্চয়ই সেগুলো একেবারেই সেকেলে বলে মনে হয়। এখন দেখি তো আমি কি বলছিলাম। ও হ্যাঁ, আমি বলতে চাইছিলাম, আমি যেন আত্মপ্রশংসা করছি এমন না শোনায়, কিন্তু তবুও
নিজের ওপর একটু, একেবারেই সামান্যই খুশি না হয়ে পারিনি। কারণ কেবলমাত্র শুধু সাধারণ বুদ্ধি খাটিয়েই আমি মনে করি এমন একটি সমস্যার সমাধান করে ফেলেছিলাম যা আমার চেয়েও অনেক বেশি বুদ্ধিমান লোকেদের বিভ্রান্ত করে দিয়েছিল। যদিও সত্যি বলতে আমার তো মনে হয়েছিল শুরু থেকেই পুরো ব্যাপারটা খুবই স্পষ্ট ছিল। ঠিক আছে, আমি তোমাদের আমার ছোট্ট গল্পটা বলি। আর যদি তোমাদের মনে হয় যে আমি এটা নিয়ে একটু বেশি গর্ব করছি, তাহলে মনে রাখবে যে অন্তত আমি কিন্তু এমন একজন মানুষকে সাহায্য করেছিলাম যিনি ভীষণ বিপদের মধ্যে ছিলেন। এ ঘটনার কথা আমি প্রথম জানি এক সন্ধ্যায়, আন্দাজ 9টার সময়, যখন গওয়েনকে চেনো তো? আমার সেই ছোট্ট লাল চুলের কাজের মেয়েটা। সে এসে জানালো যে মিস্টার পেথেরিক এবং আর একজন ভদ্রলোক আমাকে দেখতে এসেছেন। গওয়েন তাদের ড্রয়িং রুমে বসিয়েছিল। একেবারেই ঠিক কাজ করেছে। আমি তখন ডাইনিং রুমে বসেছিলাম, কারণ বসন্তের শুরুর দিকে আমার মনে হয় একসঙ্গে দুটো ঘরে আগুন জ্বালানো খুবই অপচয়। আমি গওয়েনকে বললাম চেরি ব্র্যান্ডি আর কিছু গ্লাস নিয়ে আসতে, আর তাড়াতাড়ি ড্রয়িং রুমে গেলাম। মিস্টার পেথেরিককে তোমাদের মনে আছে কিনা আমি জানি না, তিনি 2 বছর আগে মারা গেছেন, কিন্তু বহু বছর ধরে তিনি আমার বন্ধু ছিলেন, আর আমার সব আইনি কাজও তিনি দেখাশোনা করতেন। ভীষণ তীক্ষ্ণ বুদ্ধির মানুষ এবং সত্যি অসাধারণ একজন সলিসিটার। এখন তার ছেলে আমার কাজগুলো করে, খুব ভালো ছেলে এবং খুব আধুনিক চিন্তা ভাবনার। কিন্তু তবুও মিস্টার পেথেরিকের ওপর আমার যে ভরসা ছিল সেটা ঠিক পাই না। আমি মিস্টার পেথেরিককে আগুনের ব্যাপারটা বুঝিয়ে বললাম, আর তিনি সঙ্গে সঙ্গেই বললেন যে তিনি আর তাঁর বন্ধু ডাইনিং রুমেই চলে আসবেন। তারপর তিনি তাঁর বন্ধুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিলেন, মিস্টার রোডস। তিনি মধ্যবয়স্ক, 40-এর বেশি নয়, আর আমি একেবারে প্রথম দেখাতেই বুঝলাম কিছু একটা মারাত্মক সমস্যা আছে। তাঁর আচরণ খুবই অদ্ভুত ছিল। কেউ হয়তো একে অভদ্রতা বলতো, যদি না বুঝতো যে বেচারা ভীষণ মানসিক চাপে আছেন। আমরা যখন ডাইনিং রুমে বসে পড়েছি এবং গওয়েন চেরি ব্র্যান্ডি এনে দিয়েছে, তখন মিস্টার পেথেরিক তার আসার কারণ ব্যাখ্যা করলেন। মিস মার্পল, তিনি বললেন, একজন পুরনো বন্ধু হিসেবে আমি একটু বাড়াবাড়ি করে ফেলেছি, এই জন্য আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আসলে এখানে এসেছি একটা পরামর্শের জন্য। আমি মোটেই বুঝতে পারছিলাম না তিনি কি বলতে চাইছেন, আর তিনি বলতে থাকলেন, যখন কেউ অসুস্থ হয় তখন আমরা 2 ধরনের মতামত নিতে চাই, একজন বিশেষজ্ঞের আর একজন পারিবারিক চিকিৎসকের। এখনকার দিনে বিশেষজ্ঞের মতামতকেই বেশি মূল্য দেওয়া হয়, কিন্তু আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত। বিশেষজ্ঞের অভিজ্ঞতা তার নিজের বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ। পারিবারিক ডাক্তার হয়তো কম জানেন, কিন্তু তার অভিজ্ঞতা অনেক বিস্তৃত।
তিনি ঠিক কি বলতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছিলাম, কারণ অল্প দিন আগে আমার এক ভাইঝি তার শিশুটিকে নিজের ডাক্তারের সঙ্গে পরামর্শ না করেই একজন নামকরা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গিয়েছিল, কারণ সে নিজের ডাক্তারকে একেবারে বুড়ো সেকেলে মনে করত। সেই বিশেষজ্ঞ খুব দামি চিকিৎসা শুরু করেছিলেন, কিন্তু পরে দেখা গেল শিশুটির শুধু হামের একটা অস্বাভাবিক রূপ হয়েছে। যদিও প্রসঙ্গান্তরে চলে যাওয়া আমার একেবারেই অপছন্দ, আমি এই ঘটনাটা শুধু এই জন্য বললাম যাতে বোঝাতে পারি যে আমি মিস্টার পেথেরিকের কথাটা বুঝতে পারছি। তবুও তিনি আসলে কি প্রসঙ্গে এই কথা বলছিলেন সেটা তখনও আমার কাছে পরিষ্কার ছিল না। যদি মিস্টার রোডস অসুস্থ হন, আমি বললাম, আর থেমে গেলাম, কারণ বেচারা এমন ভয়ঙ্কর এক হাসি হেসে উঠলেন যে আমি আর কথাই বাড়াতে পারলাম না। তিনি বললেন, আমার মনে হয় কয়েক মাসের মধ্যেই আমার ঘাড় ভেঙে মৃত্যু হবে। তারপর সব কথা বেরিয়ে এলো। কিছুদিন আগে বার্নচেস্টার নামে এক শহরে, যা এখান থেকে প্রায় 20 মাইল দূরে, একটা খুনের ঘটনা ঘটেছিল। স্বীকার করতে লজ্জা নেই, তখন আমি সে ব্যাপারে খুব একটা মন দিইনি, কারণ আমাদের গ্রামে তখন আমাদের জেলা নার্সকে নিয়ে বেশ উত্তেজনা চলছিল। আর গ্রামের এই ধরনের ছোটোখাটো উত্তেজনার কাছে ভারতের ভূমিকম্প বা বার্নচেস্টারের খুনের মতো বড় ঘটনাও, যদিও আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, গৌণ হয়ে যায়। গ্রামগুলো এমনই হয়। তবুও আমার মনে আছে একটা খবর পড়েছিলাম, একজন মহিলাকে একটি হোটেলে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। যদিও তার নামটা মনে ছিল না, কিন্তু এখন জানা গেল সেই মহিলা ছিলেন মিস্টার রোডসের স্ত্রী। আর সেটা যদি তার জন্য যথেষ্ট খারাপ না হয়ে থাকে, তার উপর তাকেই সন্দেহ করা হচ্ছে যে তিনি তার স্ত্রীকে খুন করেছেন। এই সব কিছু মিস্টার পেথেরিক আমাকে খুব পরিষ্কারভাবে বুঝিয়ে বললেন। তিনি জানালেন যে যদিও করোনারের জুরি অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিবর্গের দ্বারা খুন এই রায় দিয়েছে, তবুও মিস্টার রোডসের ধারণা 1-2 দিনের মধ্যেই তাকে গ্রেফতার করা হতে পারে। তাই তিনি মিস্টার পেথেরিকের কাছে এসে নিজেকে তাঁর হাতে তুলে দিয়েছেন। মিস্টার পেথেরিক আরও বললেন যে সেদিন বিকেলেই তারা স্যার ম্যালকম ওল্ডে কেসির সঙ্গে পরামর্শ করেছেন, এবং যদি মামলা আদালতে যায় তাহলে স্যার ম্যালকমই মিস্টার রোডসের পক্ষে সওয়াল করবেন। মিস্টার পেথেরিক বললেন, স্যার ম্যালকম একজন তরুণ আইনজীবী, আধুনিক পদ্ধতিতে খুব পারদর্শী, এবং তিনি ইতিমধ্যেই একটি নির্দিষ্ট প্রতিরক্ষা কৌশলের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু সেই কৌশল নিয়ে মিস্টার পেথেরিক পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি বললেন, আপনি দেখুন মিস মার্পল, এতে এমন এক দৃষ্টিভঙ্গির ছাপ রয়েছে যাকে আমি বলি বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি। স্যার ম্যালকমকে একটি মামলা দিন, তিনি শুধু একটি দিকই দেখবেন, যেটি সবচেয়ে সম্ভাব্য প্রতিরক্ষা কৌশল।
কিন্তু সেই কৌশলটিও হয়তো সম্পূর্ণভাবে উপেক্ষা করে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টিকে, যে আসলে কি ঘটেছিল। তারপর তিনি আমার বুদ্ধিমত্তা, বিচারবোধ এবং মানুষের স্বভাব সম্পর্কে আমার জ্ঞানের প্রশংসা করে বেশ কিছু সদয় ও প্রশংসাসূচক কথা বললেন এবং আমাকে অনুরোধ করলেন যেন আমি ঘটনাটির পুরো বিবরণ শুনি, এই আশায় যে হয়তো আমি কোনো ব্যাখ্যা দিতে পারবো। আমি বুঝতে পারছিলাম মিস্টার রোডস আমার কাছ থেকে কোনো সাহায্য পাওয়া যাবে বলে মোটেই বিশ্বাস করছেন না এবং এখানে আসতে হওয়ায় তিনি বিরক্ত বোধ করছেন। কিন্তু মিস্টার প্যাথেরিক সেসবের কোনো তোয়াক্কা না করে 8ই মার্চ রাতের ঘটনাগুলো বিস্তারিতভাবে বলতে শুরু করলেন। মিস্টার ও মিসেস রোডস বার্নচেস্টারের ক্রাউন হোটেলে উঠেছিলেন। মিসেস রোডস, যিনি একটু হাইপোকন্ড্রিয়াক প্রকৃতির ছিলেন, ডিনারের পরেই শুতে চলে যান। তিনি এবং তার স্বামী পাশাপাশি দুটি ঘরে থাকতেন। মাঝখানে একটি সংযোগকারী দরজা ছিল। মিস্টার রোডস প্রাগৈতিহাসিক ফ্লেন্ট পাথর নিয়ে একটি বই লিখছেন, তাই তখন তিনি পাশের ঘরেই বসে কাজ করতে থাকেন। রাত 11টার সময় তিনি কাগজপত্র গুছিয়ে শোবার প্রস্তুতি নেন। তার আগে তিনি একবার স্ত্রীর ঘরে উঁকি দিয়ে দেখতে যান তার কিছু দরকার আছে কিনা, কিন্তু তিনি গিয়ে দেখতে পেলেন এক ভয়াবহ দৃশ্য। ঘরের বৈদ্যুতিক আলো জ্বলছে এবং তার স্ত্রী বিছানায় শুয়ে আছেন, আর তার হৃৎপিণ্ডে একটা ছুরি গাঁথা। তার দেহ নিথর। বোধহয় 1 ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে, সম্ভবত আরও আগে। ঘটনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ছিল। মিসেস রোডসের ঘরে করিডোরে যাওয়ার জন্য আর একটি দরজা ছিল এবং সেটি ভিতর থেকে বন্ধ ছিল। ঘরের একমাত্র জানলাটিও বন্ধ ছিল। মিস্টার রোডস যে ঘরে বসেছিলেন সেই ঘর দিয়ে কেউ আসা যাওয়া করেনি। শুধু একটি চেম্বার মেড গরম জলের ব্যাগ নিয়ে এসেছিল। যে অস্ত্রটি ক্ষতের মধ্যে পাওয়া যায় সেটি ছিল একটি স্টিলেটো ড্যাগার, যা মিসেস রোডসের ড্রেসিং টেবিলে রাখা ছিল। তিনি সেটিকে কাগজ কাটার ছুরি হিসেবে ব্যবহার করতেন। তাতে কোনো আঙুলের ছাপ পাওয়া যায়নি। সার কথা দাঁড়ায়, মিস্টার রোডস এবং সেই চেম্বার মেইড ছাড়া আর কেউ ভিকটিমের ঘরে প্রবেশ করেনি। আমি চেম্বার মেইডের ব্যাপারে জানতে চাইলাম। সেটাই ছিল আমাদের প্রথম তদন্তের দিক, বললেন মিস্টার প্যাথেরিক। মেরি হিল স্থানীয় একজন মহিলা। তিনি 10 বছর ধরে ক্রাউন হোটেলের চেম্বার মেইড হিসেবে কাজ করছেন। হঠাৎ করে কোনো অতিথির উপর আক্রমণ করার মতো কোনো কারণ তার নেই। তাছাড়া তিনি অত্যন্ত বোকা ধরনের, প্রায় অর্ধবুদ্ধি সম্পন্ন বলা যায়। তার বয়ান কখনো বদলায়নি। তিনি বলেন তিনি মিসেস রোডসকে গরম জলের ব্যাগ দিয়ে এসেছেন। তখন ভদ্রমহিলা ঘুমিয়ে আচ্ছন্ন ছিলেন। সোজাসুজি বললে আমিও বিশ্বাস করতে পারি না, এবং আমি নিশ্চিত যে কোনো জিউরিও বিশ্বাস করবেন না যে তিনি এই অপরাধটি করেছেন। এরপর মিস্টার প্যাথেরিক আরও কয়েকটি অতিরিক্ত তথ্য উল্লেখ করলেন। ক্রাউন হোটেলের সিঁড়ির মাথায় একটি ছোট্ট লাউঞ্জের মতো জায়গা আছে, যেখানে লোকজন মাঝে মাঝে বসে কফি খায়। সেখান থেকে ডান দিকে একটি করিডোর গেছে এবং সেই করিডোরের শেষ দরজাটিই মিস্টার রোডসের ঘরের দরজা।
এরপর করিডোরটি আবার ডান দিকে বাঁক নিয়েছে এবং সেই মোড় ঘুরেই প্রথম দরজাটি হলো মিসেস রোডসের ঘরের দরজা। ঘটনাচক্রে এই দুই দরজাই সাক্ষীদের নজরে ছিল। প্রথম দরজা অর্থাৎ মিস্টার রোডসের ঘরের দরজা, যাকে আমি এ বলছি, তার 4 জন ব্যক্তি দেখতে পাচ্ছিলেন। 2 জন কমার্শিয়াল ট্রাভেলার এবং এক প্রবীণ দম্পতি যারা কফি খাচ্ছিলেন। তাদের মতে মিস্টার রোডস এবং চেম্বারমেট ছাড়া আর কেউ দরজা এ দিয়ে ঢোকেনি বা বেরোয়নি। আর করিডোরের অন্য দরজা অর্থাৎ বি, সেখানে একজন ইলেকট্রিশিয়ান কাজ করছিলেন এবং তিনিও শপথ করে বলেছেন যে চেম্বারমেট ছাড়া আর কেউ দরজা বি দিয়ে প্রবেশ করেননি বা বাইরে বেরোননি। ঘটনাটি নিঃসন্দেহে খুবই অদ্ভুত এবং আকর্ষণীয় ছিল। প্রথমবার শুনলে মনে হয় মিস্টার রোডসই তার স্ত্রীকে খুন করেছেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম মিস্টার প্যাথেরিক তার ক্লায়েন্টের নির্দোষিতার সম্পূর্ণ বিশ্বাসী, আর তিনি ছিলেন ভীষণ বিচক্ষণ একজন মানুষ। ইনকোয়েস্টে মিস্টার রোডস কিছুটা দ্বিধাগ্রস্ত ও এলোমেলোভাবে এমন এক মহিলার কথা বলেছিলেন যিনি নাকি তাঁর স্ত্রীকে হুমকিমূলক চিঠি লিখতেন। আমার মনে হয়েছে তাঁর সেই বক্তব্য একেবারেই অবিশ্বাস্য শোনাচ্ছিল। মিস্টার প্যাথেরিকের অনুরোধে তিনি নিজেই ব্যাখ্যা করলেন। সত্যি বলতে আমি নিজেও তা কখনো বিশ্বাস করিনি। আমার মনে হয় এমি বেশিরভাগটাই বানিয়ে বলছিল। এমি সেই ধরনের রোমান্টিক মিথ্যাবাদী ছিল যারা জীবনের প্রতিটি ঘটনাকেই একটু বাড়িয়ে চাড়িয়ে বলতে ভালোবাসে। বছরে তার সঙ্গে যত রকম অভিযান ঘটত তা ছিল অবিশ্বাস্য রকমের। ও যদি কলার খোসায় পা পিছলেও পড়তো, তবে সেটা হয়ে যেত মৃত্যুর মুখ থেকে অল্পের জন্য রক্ষা পাওয়ার ঘটনা। যদি কোনো ল্যাম্পশেডে আগুন ধরে যেত, তবে সে যেন প্রাণের ঝুঁকি নিয়ে জ্বলন্ত বাড়ি থেকে উদ্ধার পেয়েছে এমন গল্প বানাতো। তাই আমি ধীরে ধীরে তার কথাবার্তাকে গুরুত্ব না দেওয়ার অভ্যেস করে ফেলেছিলাম। তাই এমি যখন এক মহিলার কথা বলেছিল, মোটর দুর্ঘটনায় যার সন্তানের নাকি চরম ক্ষতি করেছিল এবং সেই মহিলা প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছিল, এই গল্পটাকেও আমি মোটেই গুরুত্ব দিইনি। ঘটনাটি আমাদের বিয়ের আগের, এবং যদিও এমি আমাকে কিছু অদ্ভুত ভাষায় লেখা চিঠি পড়ে শোনাতো, তবুও আমার সন্দেহ হতো যে চিঠিগুলো সে নিজেই বানিয়েছে। এর আগেও সে 1-2বার এমন কাজ করেছিল। আসলে ও ছিল এমন এক ধরনের হিস্টেরিক প্রবণতার মহিলা যে নিরন্তর উত্তেজনার খোঁজ করত। আমার কাছে এগুলো খুবই স্বাভাবিক মনে হয়েছিল। আসলে আমাদের গ্রামেই এমন এক তরুণী আছে যে প্রায় একই রকম আচরণ করে। এ ধরনের মানুষদের সমস্যা হলো যখন সত্যি তাদের জীবনে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে, তখন আর কেউ বিশ্বাস করতে চায় না যে তারা সত্য বলছে। আমার মনে হলো এ ঘটনাতেও ঠিক সেটাই ঘটেছে। পুলিশ, যতটা আমি বুঝেছিলাম, মনে করেছিল মিস্টার রোডস নিজের ওপর থেকে সন্দেহ সরানোর জন্য এই অবিশ্বাস্য গল্পটি বানিয়েছেন। আমি জানতে চাইলাম, হোটেলে কি এমন কোনো মহিলা ছিলেন যিনি একা থাকছিলেন? জানা গেল 2 জন ছিলেন। মিসেস গ্র্যানবি, একজন অ্যাংলো ইন্ডিয়ান বিধবা, এবং মিস ক্যারুথার্স, কিছুটা ঘোড়া প্রেমী স্বভাবের এক অবিবাহিতা, যিনি কথা বলার সময় জি উচ্চারণ করতেন না। মিস্টার প্যাথেরিক আরও বললেন যে অত্যন্ত সূক্ষ্ম
তদন্তেও এমন কাউকে পাওয়া যায়নি যিনি এই দুজনের কাউকে ঘটনাস্থলের আশেপাশে দেখেছেন এবং কোনোভাবেই তাদের এই ঘটনার সঙ্গে যুক্ত করা যায়নি। আমি তাদের চেহারার বর্ণনা জানতে চাইলাম। মিস্টার রোডস বললেন, মিসেস গ্র্যানবির চুল লালচে, কিছুটা এলোমেলোভাবে বাঁধা, মুখের রং ফ্যাকাশে হলদেটে, বয়স প্রায় 50। তার পোশাক ছিল কিছুটা অভিনব ধরনের, মূলত দেশীয় সিল্ক ইত্যাদি দিয়ে তৈরি। আর মিস ক্যারুথার্সের বয়স প্রায় 40। তিনি প্যাঁচ নিয়ে চশমা পরতেন, চুল ছিল ছোট করে কাটা, প্রায় পুরুষদের মতো, এবং তিনি পুরুষদের মতো কোট ও স্কার্ট পরতেন। ও, আমি বললাম, তাহলে ব্যাপারটা খুব কঠিন হয়ে দাঁড়ালো। মিস্টার প্যাথেরিক আমার দিকে কৌতূহল ভরে তাকালেন, কিন্তু তখন আমি আর কিছু বলতে চাইনি। তাই আমি জিজ্ঞেস করলাম, স্যার ম্যালকম ওল্ডে কি বলেছেন? স্যার ম্যালকম আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি পরস্পর বিরোধী চিকিৎসার সাক্ষ্য হাজির করতে পারবেন এবং আঙুলের ছাপের সমস্যাটাও কোনোভাবে কাটিয়ে ওঠার উপায় বের করবেন। আমি মিস্টার রোডসকে জিজ্ঞেস করলাম, তিনি কি মনে করেন? তিনি বললেন, সব ডাক্তারই বোকা, কিন্তু তবুও তিনি বিশ্বাস করতে পারছেন না যে তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। তিনি সেই ধরনের মহিলা নন। তিনি সোজাসুজি বললেন, আর আমি তাকে বিশ্বাস করেছিলাম। হিস্টেরিক স্বভাবের মানুষ সাধারণত আত্মহত্যা করে না। আমি 1 মিনিট ভেবে নিয়ে জিজ্ঞেস করলাম, মিসেস রোডসের ঘর থেকে যে দরজাটা ছিল সেটা কি সরাসরি করিডোরে গিয়ে খুলতো? মিস্টার রোডস বললেন, না, মাঝখানে একটা ছোট হল ঘর ছিল যেখানে বাথরুম এবং ল্যাবরেটরি ছিল। শোবার ঘর থেকে সেই হল ঘরে যাওয়ার দরজাটি ভেতর থেকে আটকানো ছিল। আমি বললাম, সেক্ষেত্রে পুরো ব্যাপারটাই তো আশ্চর্য রকমের সহজ বলে মনে হচ্ছে। এবং সত্যি, জানো তো, তাই ছিল। পৃথিবীর সবচেয়ে সহজ ব্যাপার, অথচ কেউই যেন সেভাবে দেখেনি। মিস্টার প্যাথেরিক এবং মিস্টার রোডস দুজনেই আমার দিকে এমনভাবে তাকিয়েছিলেন যে আমি বেশ অস্বস্তি বোধ করছিলাম। সম্ভবত মিস মার্পল সমস্যাগুলোর গুরুত্বটা ঠিক বুঝতে পারেননি। না, আমার মনে হয় আমি বুঝেছি। এখানে 4টি সম্ভাবনা আছে। হয় মিসেস রোডসকে তার স্বামী হত্যা করেছেন, নয় চেম্বারমেড, নয় তিনি আত্মহত্যা করেছেন, নয় তো এমন কোনো বাইরের লোক তাকে হত্যা করেছে যাকে কেউ আসতে বা যেতে দেখেনি। না, এটা অসম্ভব। কেউ আমার ঘর দিয়ে আসা যাওয়া করলে আমি না দেখে থাকতে পারতাম না। আর যদি কেউ আমার স্ত্রীর ঘর দিয়ে ইলেকট্রিশিয়ানের চোখ এড়িয়ে ঢুকতেও পারে, তাহলে সে আবার কিভাবে বেরিয়ে গেল যখন দরজাটা ভেতর থেকে আটকানো ছিল? মিস্টার প্যাথেরিক আমার দিকে তাকিয়ে উৎসাহের সুরে বললেন, আচ্ছা মিস মার্পল, আমি একটা প্রশ্ন করতে চাই। মিস্টার রোডস, এই চেম্বারমেড দেখতে কেমন ছিল? আমি ঠিক নিশ্চিত নই। মনে হয় মেয়েটি একটু লম্বাটে ছিল, চুল সোনালি না কালচে তা ঠিক মনে নেই। আমি তখন মিস্টার প্যাথেরিকের দিকে ফিরে একই প্রশ্ন করলাম। তিনি বললেন,
মেয়েটির উচ্চতা মাঝারি, চুল কিছুটা সোনালি, চোখ নীল, আর মুখে লালচে আভা ছিল। মিস্টার রোডস বললেন, পেথেরিক, আপনি আমার চেয়ে অনেক ভালো পর্যবেক্ষক। আমি বিনয়ের সঙ্গে বললাম, আমি কিন্তু একমত নই। তারপর আমি মিস্টার রোডসকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি কি আমার বাড়ির কাজের মেয়েটির চেহারা বর্ণনা করতে পারবেন? তিনি বা মিস্টার পেথেরিক কেউই তা করতে পারলেন না। এতেই কি বুঝতে পারছেন না? আমি বললাম, আপনারা দুজনেই এখানে এসেছেন নিজেদের নানা চিন্তায় ডুবে থেকে, আর যে আপনাদের দরজা খুলে দিয়েছিল সে ছিল এক মামুলি পার্লার মেড। ঠিক একই ঘটনা হোটেলেও ঘটেছে। মিস্টার রোডস দেখেছিলেন তার ইউনিফর্ম আর অ্যাপ্রন। তিনি নিজের কাজে এতটাই ডুবেছিলেন। কিন্তু মিস্টার পেথেরিক সেই একই মহিলার সঙ্গে অন্য ভূমিকায় কথা বলেছেন। তিনি তাকে একজন মানুষ হিসেবে লক্ষ্য করেছেন। খুনিও কিন্তু ঠিক এই ব্যাপারটার ওপরেই ভরসা করেছিল। কি বলছেন? কি বলছেন আপনি? কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। তারা তখনও বিষয়টা বুঝতে পারছিলেন না, তাই আমাকে ব্যাখ্যা করতে হলো। আমার মনে হয় ঘটনাটা এভাবেই ঘটেছে। চেম্বারমেড দরজা এ দিয়ে ঢুকলো, মিস্টার রোডসের ঘর পেরিয়ে মিসেস রোডসের ঘরে গরম জলের ব্যাগ দিয়ে গেল। তারপর হল ঘর দিয়ে দরজা বি হয়ে বেরিয়ে গেল। এক্স, যাকে আমি আমাদের খুনি বলছি, সে দরজা বি দিয়ে সেই ছোট হল ঘরে ঢুকে পড়ল এবং নিজেকে লুকিয়ে রাখল। ধরা যাক কোনো নির্দিষ্ট ঘরে, এবং অপেক্ষা করল যতক্ষণ না চেম্বারমেড বেরিয়ে যায়। তারপর সে মিসেস রোডসের ঘরে ঢুকে ড্রেসিং টেবিল থেকে স্টিলেটোটি তুলে নিল। সম্ভবত সে আগেই দিনের বেলায় ঘরটা ভালো করে দেখে নিয়েছিল। তারপর সে বিছানার কাছে গিয়ে ঘুমে আচ্ছন্ন মহিলাকে ছুরি মারল। তারপর ছুরির হাতল মুছে দিল। যেই দরজা দিয়ে ঢুকেছিল সেটি ভিতর থেকে আটকিয়ে দিল এবং তারপর মিস্টার রোডস যেখানে কাজ করছিলেন সেই ঘর দিয়ে বেরিয়ে গেল। মিস্টার রোডস চিৎকার করে উঠলেন, কিন্তু তাহলে তো আমি তাকে দেখতাম, ইলেকট্রিশিয়ানও দেখতো তাকে ঢুকতে। না 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 না, এখানেই তো আপনার ভুল। আপনি তাকে লক্ষ্য করতেন না যদি সে চেম্বারমেডের পোশাক পরে থাকত। আমি একটু থামলাম যাতে কথাটা তাদের মনে বসে। তারপর বললাম, আপনি আপনার কাজে ডুবেছিলেন। চোখের কোণ দিয়ে দেখলেন এক চেম্বারমেড ঢুকলো, আপনার স্ত্রীর ঘরে গেল, তারপর ফিরে এসে বেরিয়ে গেল। পোশাক একই ছিল কিন্তু মানুষটি আলাদা। যারা কফি খাচ্ছিলেন তারাও দেখেছেন
একজন চেম্বার মেড ঢুকছে আর একজন চেম্বার মেড বেরোচ্ছে। ইলেকট্রিশিয়ানও তাই দেখেছে। হয়তো যদি চেম্বার মেডটি খুব সুন্দরী হতো তাহলে কোনো ভদ্রলোক তার মুখ লক্ষ্য করতেন। মানুষের স্বভাব যেমন। কিন্তু যদি সে একেবারে সাধারণ মধ্যবয়স্ক মহিলা হয় তাহলে আপনি তার পোশাকটাই দেখবেন, মানুষটিকে নয়। মিস্টার রোডস বললেন, সে কে ছিল? সে নির্ণয় করা একটু কঠিন হবে যে। সে হয় মিসেস গ্র্যানবি নয়তো মিস ক্যারুথার্স। মিসেস গ্র্যানবির কথা শুনে মনে হয় তিনি হয়তো সাধারণ উইগ পরেন, তাই চেম্বার মেডের ভূমিকায় তিনি নিজের চুল ব্যবহার করতে পারেন। আবার মিসেস ক্যারুথার্স, যার চুল ছোট করে কাটা পুরুষদের মতো, তিনি সহজেই একটি উইগ পরে সেই ছদ্মবেশ নিতে পারেন। তবে আপনারা খুব সহজেই জেনে নিতে পারবেন এদের মধ্যে কে আসল অপরাধী। ব্যক্তিগতভাবে আমার ধারণা তিনি মিসেস ক্যারুথার্সই হবেন। এটাই গল্পের শেষ। ক্যারুথার্স নামটি মিথ্যে ছিল। কিন্তু সেই মহিলাই আসল অপরাধী। তার পরিবারে উন্মাদনার ইতিহাস ছিল। মিসেস রোডস, যিনি ভীষণ বেপরোয়া এবং বিপজ্জনক গাড়ি চালক ছিলেন, তার ছোট্ট মেয়েটিকে গাড়ি চাপা দিয়েছিলেন এবং সেই আঘাতে বেচারি মহিলার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। তিনি খুব কৌশলে নিজের উন্মাদনা আড়াল করে রেখেছিলেন, শুধু তার সম্ভাব্য শিকারকে লেখা অস্বাভাবিক চিঠিগুলো ছাড়া। কিছুদিন ধরেই তিনি তাকে অনুসরণ করছিলেন এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই পরিকল্পনাটি করেছিলেন। পরচুল আর কাজের মেয়ের পোশাক তিনি পরের দিন সকালেই একটি পার্সেলে করে পাঠিয়ে দিয়েছিলেন। সত্যিটা সামনে আসতেই তিনি ভেঙে পড়ে সব স্বীকার করে নেন। বেচারিকে এখন ব্রডমুরে রাখা হয়েছে, পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। কিন্তু অপরাধটি ছিল অত্যন্ত চতুরভাবে পরিকল্পিত। এরপর মিস্টার পেথেরিক আবার আমার কাছে এসেছিলেন এবং মিস্টার রোডসের একটি খুব সুন্দর চিঠি নিয়ে আমাকে দিয়েছিলেন। সত্যি বলতে কি, সেটা পড়ে আমি লজ্জায় লাল হয়ে গেছিলাম। তখন আমার সেই পুরনো বন্ধু আমাকে জিজ্ঞেস করলেন, একটা কথা বলো তো, তুমি কেন ভেবেছিলে ক্যারুথার্সের সম্ভাবনাই বেশি, গ্র্যানবির নয়? তুমি তো কাউকেই দেখোনি। আসলে ওটা ছিল জি উচ্চারণের ব্যাপারটা। আপনি বলেছিলেন না, সে জি ফেলে কথা বলে। বইয়ে অনেক শিকারী ধরনের লোককে এভাবে কথা বলতে দেখা যায়, কিন্তু বাস্তবে আমি খুব বেশি লোককে এভাবে কথা বলতে দেখিনি। বিশেষ করে 60 বছরের নিচে তো নই। আপনি বলেছিলেন ওই মহিলার বয়স 40। আমার কাছে সেই জি ফেলে কথা বলা শুনে মনে হয়েছিল
যেন সে একটা চরিত্রে অভিনয় করছে এবং একটু অতি অভিনয় করে ফেলেছে। এর উত্তরে মিস্টার প্যাথেরিক কি বলেছিলেন তা আমি আর বলবো না, তবে তিনি ভীষণ প্রশংসা করেছিলেন। আর সত্যি বলতে কি, আমি নিজের উপর একেবারে সামান্য হলেও একটু খুশি না হয়ে পারিনি। দুনিয়ার ঘটনাগুলো কি আশ্চর্যভাবে ভালো দিকে গড়ায়, তাই না? মিস্টার রোডস আবার বিয়ে করেছেন একজন ভীষণ ভালো বুদ্ধিমতী মেয়েকে। তাদের একটি আদুরে ছোট্ট বাচ্চাও হয়েছে। আর জানো কি, তারা আমাকে সেই শিশুটির গডমাদার হতে বলেছেন। বলো তো, এটা কি খুব সুন্দর একটা ব্যাপার নয়? হ্যাঁ, আশা করি তোমাদের মনে হচ্ছে না যে আমি খুব বেশি বকবক করে ফেলেছি। হ্যাঁ, শেষ হলো আজকের নিবেদন। কণ্ঠ অর্পিতা দে, কুমার সৌরভ এবং অভিষেক ভৌমিক। শব্দগ্রহণ স্বয়ং। শব্দ পরিকল্পনায় নভনীল ভট্টাচার্য। সমগ্র পর্ব পরিচালনা, ভাষান্তর এবং পোস্টার ডিজাইনে সম্মান রায়। শুনতে থাকুন রোল সাউন্ড গপ্প, কারণ এইখানে কিন্তু আগামী দিনেও আপনারা শুনতে পাবেন মিস মার্পেলের অনেক অনেক রহস্য গল্প।